হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি তোমাদের করাতে যাচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা কিনা সমস্ত পরীক্ষাতেই এখান থেকে একটা দুটো কোশ্চেন প্রতিবারই সেট হয়। ঠিক আছে, তো সেটা যে পরীক্ষাই হোক না কেন, যেখানে ইংলিশ গ্রামার থেকে কোশ্চেন আসে সেখানে তোমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন পাবেই পাবে। সেটা তোমার এরর কারেকশনেও থাকতে পারে বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টেও থাকতে পারে। তো চলো দেখে নিচ্ছি আজকের নিয়মগুলো। তো দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার মানেটা কি? এগ্রিমেন্ট মানে কি? আমরা জানি এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি, তাই তো? এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। তো একটা সেন্টেন্স যখন আমরা লিখব তখন কি হয়, আমরা যে ভার্বটা লিখব সেই ভার্বটা কিন্তু কার অ্যাকর্ডিং আসে? সেটা কিন্তু আসে সাবজেক্টের অ্যাকর্ডিং। মানে একটা ভার্ব সিঙ্গুলার হবে না সেই ভার্বটা প্লুরাল হবে, সেটা কিন্তু ডিপেন্ড করে কার উপর বলো তো? সেটা ডিপেন্ড করে এই সাবজেক্টের উপর। সাবজেক্টই কিন্তু ঠিক করে দেয় যে আমরা ভার্বটা কী লিখব। এবার দেখো, সেই ক্ষেত্রে আমরা যখন সাবজেক্টটা বুঝতে পারি যে এটা এই সেন্টেন্সে এই সাবজেক্টটা আছে আর এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার বা এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তখন কিন্তু আমাদের পক্ষে খুব সহজ হয়ে যায় যে এটা এই ভার্ব হবে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। যেমন কিনা আমরা যদি বলি এক্সাম্পল হিসাবে হি লিখলাম, তাহলে আমরা কি লিখব? সাবজেক্ট হি দেখলাম, হিটা কি সিঙ্গুলার, তাহলে আমরা কিন্তু সাবজেক্টটাকেও ভার্বটাকেও তখন আমরা কি করব? সিঙ্গুলারই রাখবো। তাহলে কি হি রিডস যদি আমরা লিখি, তাহলে কি হলো? এখানে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয় যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা কি করলাম? সিঙ্গুলার নাম্বার ছিল তাই আমরা কি করলাম? ভার্বের শেষে এখানে এস দিলাম। ঠিক আছে, তাহলে এটা সিঙ্গুলার বলেই কিন্তু আমরা বুঝতে পারলাম, ভার্বটা আমরা সিঙ্গুলারে রাখলাম। আবার যেমন কিনা যদি আমরা লিখি দে লিখলাম, এবার আমরা বুঝতে পারলাম এই যে সাবজেক্টটা আছে এটা কিন্তু প্লুরাল। তখন আমাদের সঙ্গে সঙ্গে মাথায় কি কাজ করবে যে আমরা ভার্বটাকেও কিন্তু আমরা কি রাখবো? এখানে যেহেতু প্লুরাল আছে, ভার্বটাকেও কিন্তু আমরা প্লুরালেই রাখবো। তখন ধরো সেন্টেন্স লিখলাম দে আর গোয়িং টু স্কুল। যদি আমরা এরকম লিখি তাহলে কি হলো? আমরা কিন্তু সেটা পরিষ্কার বুঝতে পারলাম এখানে যে দে এর পর এখানে আমাদের আর লিখতে হবে, কারণ এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট আছে। কিন্তু অনেক সময় কি হয় যে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল সেন্টেন্স দেখে বোঝাই যায় না, প্রবলেমটা হয় সেখানেই। আর পরীক্ষাতে কোশ্চেন তো আর এভাবে দেবে না, পরীক্ষার কোশ্চেন ওই গোলমেলে জায়গা থেকেই সেট করবে। ঠিক আছে, তো চলো সেগুলোই আমরা দেখে নিই, যেসব ক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে আমাদের কষ্ট হয়। তো চলো নিয়মগুলো দেখে নিচ্ছি। চলে যাচ্ছি নাম্বার 1-এ। তো নাম্বার 1-এ আমি কি লিখেছি দেখো, নাউন বা প্রোনাউন, মানে সাবজেক্টের কথা বলছি এখানে। নাউন প্রোনাউন বলতে যে সাবজেক্টটা হবে প্রথম সাবজেক্ট, তারপর যদি অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, নো লেস দেন, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইনক্লুডিং, বিসাইডস এইগুলো থাকে, এবং তারপর আরেকটা নাউন প্রোনাউন বা আরেকটা সাবজেক্ট যদি থাকে, এটা কিন্তু নাউন প্রোনাউন বলতে এখানে কিন্তু সাবজেক্ট বোঝানো হয়েছে, বা এখানে আরেকটা সাবজেক্ট থাকে, দুটো সাবজেক্ট থাকলো। দেখো এবার দুটো সাবজেক্ট আছে, তো আমরা কোন হিসাবে ভার্বটা আমরা ইউজ করব? এখানে আমরা সিঙ্গুলার লিখবো না প্লুরাল লিখবো, এই প্রবলেমটাই হয়। তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, যেগুলো আমি লিখেছি এখানে, তোমরাও এগুলো তোমাদের খাতায় কপি করে রাখো। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে। তো এগুলোর পরে কি হয়, এই অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, এগুলোর পরে হয় ভার্ব হবে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট। মানে সাবজেক্ট দুটো বললাম, এই প্রথমে একটা সাবজেক্ট আর এখানে একটা সাবজেক্ট, তাহলে এই ভার্বটা কিন্তু আসবে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট। ঠিক আছে, তাহলে দেখো আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এইভাবে বুঝবে না। কি লিখেছি? রাম উইথ হিজ ফ্রেন্ডস, এখানে আমি এখানে উইথ আছে, তাহলে দেখো রাম উইথ হিজ ফ্রেন্ডস, দেখো রাম কিন্তু সিঙ্গুলার, কিন্তু উইথ হিজ ফ্রেন্ডস এস আছে, এটা কিন্তু আবার প্লুরাল।
ওয়াজ পানিশড, এখানে কিন্তু আমি ভার্বটাকে ওয়াজ রেখেছি, মানে সিঙ্গুলার ভার্ব রেখেছি। তার মানেটা কি? উইথ হিজ ফ্রেন্ড, যাই থাকুক না কেন এখানে উইথ হিজ ফ্রেন্ডস আছে, তো কি হয়েছে এখানে আমাদের কি করতে হবে? যেই দেখলাম উইথ আছে তাহলে আমাদের ধরে নিতে হবে যে আমাদের কি করতে হবে, এখন আমাদের ভার্বটাকে বসাতে হবে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী। তার মানে রাম আছে, রাম তো সিঙ্গুলার, তাই কিন্তু আমরা এখানে ওয়াজ দিয়েছি। বুঝতে পারলে? এবার দেখো তারপর কি আছে, নেহা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার ইজ গোয়িং টু স্কুল। সেমভাবে এখানে নেহাও আছে, আবার তার সিস্টাররাও আছে, সিস্টার্স। তাহলে আমরা ভাবতেই পারি যে এখানে প্লুরাল হবে, কিন্তু না, যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ আমরা পেয়ে গেছি, আমাদের সূত্র কমন পড়ে গেছে, তাহলে কি হবে, আমাদের ভার্ব কিন্তু এখানে সিঙ্গুলারই হবে। দেখো এখানে ইজ আছে, ঠিক আছে। তারপর কি আছে, আই নো লেস দেন ইউ অ্যাম রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক। দেখো এখানে আই আছে, শুনতে কিন্তু খারাপ লাগছে, আই নো লেস দেন ইউ, তারপর আবার অ্যাম, কিন্তু এটাই কিন্তু কারেক্ট, কারণ আমাদের এখানে আমরা কি কমন পেয়ে গেছি আমাদের সূত্রের মধ্যে থেকে, নো লেস দেন। নো লেস দেন যেহেতু আছে, সুতরাং এখানে আই হয়ে যাবে সাবজেক্ট, ইউ কি আছে আছে আমার দেখার দরকার নেই এখানে, তাহলে সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হবে, তাহলে এখানে আই আছে, আমাদের দেখো এখানে ভার্ব চলে এসেছে অ্যাম। ঠিক আছে, বোঝাতে পারলাম? এই ছিল নাম্বার 1-এর নিয়ম। এবার দেখো তোমাদের, এবার এগুলো মুখস্থ করা একটু চাপের ব্যাপার হয়ে যায়, কি কি থাকবে, আবার কতগুলো হয় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হয়। তো তোমাদের একটা কথা বলতে পারি, আমি হয়তো প্রিপোজিশনের ক্লাস নিয়েছিলাম, সেখানে তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। প্রিপোজিশনের ক্লাসে বলেছিলাম কতগুলো প্রিপোজিশন হয় যেগুলোকে ফ্রেশ প্রিপোজিশন বলে। এগুলো দেখো প্রত্যেকটি কিন্তু ফ্রেশ প্রিপোজিশন, ইন অ্যাডিশন টু, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইনক্লুডিং, বিসাইড, এগুলো কি ফ্রেশ প্রিপোজিশন, মানে এগুলো মোট কথা প্রিপোজিশন। আর আমি এটাও বলেছিলাম যে প্রিপোজিশনের পরে কিন্তু প্রোনাউনের ক্লাসে বলেছিলাম আমার গ্রামার ক্লাসগুলো ফলো করো, তোমরা পরীক্ষাতে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি পরীক্ষাতে এখান থেকে কমন পাবেই পাবে, তখন আমার কথা মনে পড়বে। দেখো এখানে এগুলো কি, এগুলো কিন্তু সব প্রিপোজিশন। তাহলে যদি প্রিপোজিশন হয়, প্রিপোজিশনের পরে কি হয়, প্রিপোজিশনের পরে কিন্তু কখনো সাবজেক্ট আসে না, প্রিপোজিশনের পরে সবসময় কি আসে, অবজেক্ট আসে। ঠিক আছে, অবজেক্ট আসে। তাহলে এগুলো রাম লিখলাম, তারপর উইথ হিজ ফ্রেন্ডস, এটা তো আমার সাবজেক্টই হলো না, কারণ উইথ আছে, তাহলে উইথ তো আমাদের প্রিপোজিশন, তাহলে তারপরে তো এটা অবজেক্ট হয়ে গেল। তো ভার্ব তো কখনো অবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে না, কার সাথে এগ্রিমেন্ট করে থাকে সবসময়, সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে থাকে। তাহলে এখানে কি এগ্রিমেন্ট তো রামের সাথে করলো, সিঙ্গুলার, সেই হিসাবে এখানে সিঙ্গুলার ভার্ব আসলো, এই হিসাবেও তোমরা মনে রাখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 2-তে। কি আছে, নট অনলি বাট অলসো, নেইদার নর অর এইদার অর, এগুলো যখন থাকবে তখন কি হবে ভার্ব আমাদের। দেখো এক্ষেত্রে আবার কি হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু যখন নট অনলি বাট অলসো, নেইদার নর, এইদার অর থাকবে, সেক্ষেত্রে কিন্তু ভার্ব হবে নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী, নিয়ারেস্ট সাবজেক্ট যেটা থাকবে সেই হিসাবে হয়ে যাবে ভার্ব, নিয়ারেস্ট সাবজেক্ট। ঠিক আছে, মানে প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেই হিসাবে না, ভার্বের আগে যে সাবজেক্টটা থাকবে সেই হিসাবে কিন্তু আমাদের লিখতে হবে। ভার্বের আগে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে ভার্ব হবে কি, সিঙ্গুলার। যদি ভার্বের আগে সাবজেক্টটি প্লুরাল থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল। ঠিক আছে, বোঝা গেল? এবার এক্সাম্পলগুলো দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এইদার হি অর হিজ ব্রাদার্স ওয়ার দেয়ার, এবার কি আমাদের এখানে কি বলেছে, নিয়ারেস্ট সাবজেক্ট হয়, তাহলে আমাদের ভার্ব কি এখানে ওয়ার আছে, তাই তো, ওয়ারের আগে আমাদের সাবজেক্টটা দেখতে হবে আছে ব্রাদার্স, তার মানে কি প্লুরাল, এই জন্যই কিন্তু এখানে এই ভার্বটাও প্লুরাল এসেছে। ঠিক আছে, এবার দেখো চলে যাচ্ছে দ্বিতীয় নাম্বার উদাহরণে, নেইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ইজ গোয়িং ফর এক্সকারশন। দেখো প্রথমে কিন্তু সাবজেক্টটা কি ছিল, প্রথমে সাবজেক্ট স্টুডেন্টস ছিল, স্টুডেন্টস এস আছে, তার মানে কি প্লুরাল, কিন্তু আমরা কিন্তু এখানে লিখেছি ইজ, কেন, কারণ কিনা নিয়ারেস্ট সাবজেক্ট কি আছে, নিয়ারেস্ট সাবজেক্ট কিন্তু দ্য টিচার, একজন টিচারকে বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার, তাই আমরা ভার্বটিও সিঙ্গুলার দিয়েছি। মুখস্থ করে ফেলো, নট অনলি বাট অলসো, নেইদার নর, এইদার অর, এগুলোর সাথে কি হবে, নিয়ারেস্ট সাবজেক্ট হিসাবে ভার্ব আসবে। পরের এক্সাম্পলও তাই, নট অনলি, নট অন, আচ্ছা কি লিখেছি, নট অনলি হি বাট অলসো লিখতে, আচ্ছা ঠিক আছে, বাট হিজ ব্রাদার অলসো আর প্রেজেন্ট, তাহলে কি হলো, এটাতেও কিন্তু আমরা কি লিখেছি, এটাতেও কিন্তু আমরা ওয়ার লিখেছি। ঠিক আছে, অনেক সময় নট অনলির পরে বাট অলসো না দিয়ে শুধু বাটও থাকে, সেটাও কিন্তু ভুল নয়। ঠিক আছে, এবার চলে যাচ্ছি নাম্বার 3-তে। নাম্বার 3-তে কি আছে,
এগুলোর প্রত্যেকটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর কি আছে, ইচ এভরি নেইদার এইদার হোয়েন নট ফলোড বাই নর অর। আচ্ছা, এই যে নেইদার এইদার আগে বললাম একটা, এবার কিন্তু নেইদার এইদার যখন নর আর অর থাকবে না এদের সাথে, ওটা কারেলেটিভ ছিল, নেইদারের পর নর হয়, এইদারের পর অর হয়, কিন্তু যখন নেইদার এইদার একা একা আসবে, এদের নিয়ে আসবে না নর অরকে, তখন কি হবে। এবার দেখো, ইচ এভরি নেইদার এইদার এগুলোর সাথে সবসময় কি হয়, ভার্ব হয় সিঙ্গুলার, সবসময় ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে। কিন্তু এর মধ্যে একটু মানে গোলমেলে আছে, আমি এক্সাম্পলগুলো দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো, তাহলে এভরি ম্যান মাস্ট ডু হিজ ডিউটি। এভরি ম্যান, এভরি আছে, আমরা কি বললাম, ভার্ব কি হবে, ভার্ব হবে সবসময় সিঙ্গুলার। তো মাস্ট ডু হিজ ডিউটি, এখানে বোঝা যাচ্ছে না যে এটা সিঙ্গুলার কিনা, মাস্ট প্লুরালের ক্ষেত্রে হয়। যাই হোক, আমি পরের দেখো প্রোনাউনটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এভরি ম্যান মাস্ট ডু হিজ ডিউটি, এখানে সিঙ্গুলার হয়েছে বলেই কিন্তু হিজ দিয়েছি, না হলে কিন্তু এই প্রোনাউনটা কি হয়ে যেত বলো তো, এভরি ম্যান মাস্ট ডু দেয়ার ডিউটি, দেয়ার লিখতাম, তখন কিন্তু আমরা দেয়ার লিখতাম। এটা সিঙ্গুলারে আছেই বলে কিন্তু হিজ দেওয়া হয়েছে। এই প্রোনাউনটাও তোমরা খেয়াল করবে, কিন্তু এই এরর কারেকশনে কিন্তু এই জায়গাটাও ভুল দিয়ে দিতে পারে, এই জায়গাটাতে তোমাদের দেয়ার দিয়ে দিতে পারে। তার মানে তোমাদের ভার্বটাকেও খেয়াল করতে হবে, আবার তোমাদের প্রোনাউনটাকেও খেয়াল করতে হবে। এভরি ম্যান মাস্ট ডু হিজ ডিউটি, ঠিক আছে। এবার ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন এ কাপ। আচ্ছা, তারপরে তোমাদের 3 নম্বর এক্সাম্পলটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটাতে ভালো হবে। এইদার রোড লিডস টু দ্য স্টেশন। এই দেখো, এইদার আছে, এই যে লিডস দিয়েছি, কিন্তু ভার্বের সাথে এস দিয়েছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এখানে কিন্তু আমরা এস দিয়েছি, তাহলে কি সিঙ্গুলার নাম্বার আছে, তাই আমরা এখানে কি দিলাম, ভার্ব কি হলো, সিঙ্গুলারই কিন্তু হলো, ঠিক আছে। তাহলে ইচ এভরি নেইদার এইদারের সাথে সবসময় কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়, বোঝানো গেল। কিন্তু এক্ষেত্রে একটা নিয়ম কি আছে, ইচের পর ইচ আছে, ধরো ইচ, তারপর কি ইচ এভরি, এগুলোর ক্ষেত্রে কি হয়, ইচ এভরি নেইদার এইদার এগুলোর পরে, সবগুলোর কথাই বলছি কিন্তু, ইচ এভরি নেইদার এইদার এগুলোর পরে যদি অফ দা হয়, অফ দা থাকে, অফ দা, তারপর যে সাবজেক্টটি আসবে, ইচ এভরি নেইদার এইদারের পর যে সাবজেক্ট আসবে, সেই সাবজেক্টটা কিন্তু প্লুরাল হবে, সাবজেক্ট কিন্তু কি হবে, প্লুরাল হবে, সাবজেক্ট প্লুরাল হবে, কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলারই হবে যাই হোক না কেন। এই যে এই এক্সাম্পলটি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ইচ, দ্বিতীয় নাম্বার, ইচ অফ দ্য বয়েজ, দেখো ইচ দিয়েছি, তারপর কিন্তু আছে অফ দ্য, তারপরে দেখো বয়েজ কিন্তু এসেছে, মানে এখানে যে সাবজেক্ট থাকবে সেটা প্লুরাল হয়ে গেল, কিন্তু তারপরে কিন্তু ওয়াজ থাকলো, সেটা কিন্তু সিঙ্গুলারই আছে। সেমভাবে নেইদার অফ দ্য টু ক্রিমিনালস, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি টু ক্রিমিনালস আছে, এই দেখো এখানে সাবজেক্টটাকে কিন্তু প্লুরালে লিখেছি, নেইদার অফ দ্য টু ক্রিমিনালস হ্যাজ বিন অ্যারেস্টেড ইয়েট, তারপর কিন্তু ভার্বটা সিঙ্গুলারই থাকলো, ঠিক আছে। তাহলে কি এগুলোর পরে যদি অফ দ্য থাকে, অফ দ্য থাকলে তারপরে যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টই প্লুরাল হবে, কিন্তু ভার্ব কিন্তু সেই সিঙ্গুলারই থেকে যাবে, বোঝানো গেল। এবার যাচ্ছি নাম্বার 4-এ। ইফ উই হ্যাভ প্লুরাল নাউন ইউজড অ্যাজ আ সিঙ্গেল সাবজেক্ট, যদি আমাদের প্লুরাল নাউন থাকে কিন্তু সেটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে বোঝানো হয়, একটা সিঙ্গেল ইউনিট বোঝানো হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কি হবে, ভার্ব কিন্তু কি হবে, সিঙ্গুলারই হবে, ভার্ব কিন্তু সিঙ্গুলারই হবে, যখন সেটাকে কি করা হবে, সেটাকে সিঙ্গেল ইউনিট হিসাবে ব্যবহার করা হবে। যেমন কিনা 5 মিলিয়ন রুপিস ইজ আ লার্জ অ্যামাউন্ট, এটা 5 মিলিয়ন রুপিস কিন্তু একটা সিঙ্গেল ইউনিট হিসেবে বোঝানো হচ্ছে। তারপর কি 3000 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, একই রকম 100 সেন্টস মেক্স $1, সেমভাবে, ঠিক আছে। এটাতে বোঝার তেমন কিছু নেই, শুধু সিঙ্গেল ইউনিট হিসাবে যখন ব্যবহার করা হবে তখন সেটা প্লুরাল হলেও কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক আছে। এবার চলে যাচ্ছে নাম্বার 5, এটা একটু বুঝতে হবে। কালেকটিভ নাউন হোয়েন দ্য থিং অর পার্সন আর টেকেন কালেকটিভলি। কালেকটিভ নাউন তোমরা জানো, মানে গ্রুপ বোঝায়, কোনো কিছুর সমষ্টিকে বোঝায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন, তাই তো। এবার এই কালেকটিভ নাউন যখন একটা কালেকটিভলি বোঝাবে, এটাকে একটা গ্রুপ বোঝাবে, তখন সেক্ষেত্রে মানে টোটাল হোল একটা বোঝাবে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা হবে সিঙ্গুলার, ঠিক আছে। যেমন কিনা দ্য ক্লাস ইজ লার্জ, মানে পুরো ক্লাসটাকে টোটাল বোঝানো হচ্ছে একবারে, সেটা কি হচ্ছে, এখানে কিন্তু সিঙ্গুলার হচ্ছে। যখন কালেকটিভলি বোঝানো হবে, যখন কালেকটিভলি বোঝানো হবে তখন কিন্তু কি হবে, তখন হবে সিঙ্গুলার, দ্য ক্লাস ইজ লার্জ,
দ্য অডিয়েন্স হ্যাজ অলরেডি এক্সপ্রেসড ইটস অ্যাপ্রুভাল। তাহলে দেখো এটা কি টোটাল অডিয়েন্সটাকে একসাথে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো কি দ্য অডিয়েন্স, তাহলে হ্যাজ দিয়েছি এখানে। আবার দেখো এই প্রোনাউনটাকেও তোমাদের খেয়াল করতে হবে, এটা কিন্তু আগেই বললাম, যেহেতু এখানে সিঙ্গুলার আছে তার মানে কি এই যে প্রোনাউনটাও ইটস হয়ে গেছে, দেয়ার কিন্তু হয়নি। দ্য অডিয়েন্স হ্যাজ অলরেডি এক্সপ্রেসড ইটস অ্যাপ্রুভাল। দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ডিসিশন। তাহলে কি কালেকটিভলি বোঝানো হচ্ছে, গ্রুপটাকে পুরো বোঝানো হচ্ছে, তাই এটা কি হলো সিঙ্গুলার ভার্ব হলো। কিন্তু যখন এই সেম কালেকটিভ নাউনই সেপারেটলি বোঝাবে, ইন্ডিভিজুয়ালি বোঝাবে, এক একটা মেম্বারকে বোঝাবে গ্রুপের, তখন কি হবে, কি বললাম, ইন্ডিভিজুয়ালি যখন বোঝাবে মানে মেম্বার্স হিসাবে বোঝাবে, মানে টোটাল গ্রুপ না, মেম্বার্স হিসাবে বোঝাবে, তখন কিন্তু হয়ে যাবে সেটা প্লুরাল, সেটা কিন্তু হয়ে যাবে তখন প্লুরাল, মনে রাখবে, ঠিক আছে। দেখো দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। দেখো সেম সেন্টেন্স অডিয়েন্স দিয়ে আছে, সেই কালেকটিভ নাউন অডিয়েন্সই আছে, কিন্তু এখানে কিন্তু ভার্ব হয়ে গেল আর। কারণটা কি, দেখো এই সেন্টেন্স থেকে বোঝা যাচ্ছে যে এটা ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে, এটা মেম্বারসদের বোঝাচ্ছে, সেপারেটলি বোঝাচ্ছে। কিভাবে, অডিয়েন্স এক একটা মেম্বারকে তাদের সিট নিতে বলছে, সবাই মিলে তো একটা সিটে বসতে পারবে না, সবাই তাদের আলাদা আলাদা সেপারেটলি সিট নিবে। তাহলে কি এখানে কিন্তু পুরো গ্রুপটাকে বোঝাচ্ছে না, পুরো অডিয়েন্সকে একসাথে বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে, তাদের ইন্ডিভিজুয়ালি সেপারেটলি তাদের সিট নেওয়ার কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে সেই ক্ষেত্রে যখন ইন্ডিভিজুয়ালি বসাবে তখন কিন্তু কি হবে, ভার্ব কিন্তু হবে প্লুরাল, আর হয়েছে। সেমভাবে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। যখন দেখো এখানে কিন্তু ডিসিশন দিয়েছে, তার মানে সবার একত্র মতামত, তাই কিন্তু ওখানে কি হলো, তখন কিন্তু ওটা হয়ে গেছে সিঙ্গুলার। কিন্তু যখন ডিভাইড হয়ে যায়, তার মানে কি, ডিভাইড হওয়া মানে কি, সবার মত মিল হয়নি, মিলের অমত ছিল, তার মানে কি ইন্ডিভিজুয়ালি মতের কথা বোঝানো হয়েছে। যখনই ডিভাইড কথাটা আছে তার মানে তাদের মত আলাদা, তার মানে ইন্ডিভিজুয়ালি বোঝানো হচ্ছে, তাই কিন্তু এখানে কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও কিন্তু এখানে প্লুরাল এসেছে। আর এইটা থেকেই কোশ্চেন খুব আসে, এই জুরি মেম্বার থেকে কোশ্চেন পরীক্ষাতে খুব সেট হয়। তোমরা আগের ইয়ারের কোশ্চেন WBCS বা অন্য কোনো কোশ্চেন ঘাটলে দেখতে পারবে এটা। তারপর কি, দ্য টিম হ্যাভ টু বাই দেয়ার ইউনিফর্মস দেমসেলভস। টিম একটা কালেকটিভ নাউন। এবার একটা টিম যখন কোনো ম্যাচ জেতে, সেক্ষেত্রে কিন্তু আবার সিঙ্গুলার হয়ে যাবে। কিন্তু এটা কি বলেছে, দ্য টিম হ্যাভ টু, মানে ওরা সব একত্রে মিলে মানে ম্যাচটা জেতে। কিন্তু টিম কি বলেছে, দ্য টিম হ্যাভ টু বাই দেয়ার ইউনিফর্মস দেমসেলভস। তার মানে তাদের ইউনিফর্ম কিনবে। ইউনিফর্ম, একটা ইউনিফর্মে তো নিশ্চয়ই সবাই পরবে না, তাহলে কি সেপারেটলি ইন্ডিভিজুয়ালি তাদের ইউনিফর্ম লাগবে। তাহলে কি এখানে কিন্তু তখন হয়ে যাবে প্লুরাল ভার্ব, ঠিক আছে। আর প্রোনাউনটাও প্লুরাল হয়ে যাবে, টু বাই দেয়ার ইউনিফর্মস দেমসেলভস, ঠিক আছে, বোঝাতে পারলাম। এই ছিল আজকের কিছু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম। এরপরে আরও ভিডিও আসতে থাকবে। তোমাদের আমার ক্লাস যদি ভালো লেগে থাকে, আমার বোঝানো যদি তোমাদের মানে ক্লিয়ার লাগে যে হ্যাঁ মানে বোঝাতে পারছে, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি উৎসাহ পাবো পরের ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আর আজকে এই পর্যন্তই, টাটা বাই।